সুপ্রভাত আমার প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্ররা। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, বাড়িতে থাকো, সাবধানে থাকো আর মন দিয়ে পড়াশোনা করে যাও। আজকে আমি আলোচনার বিষয় হিসাবে তোমাদেরই পাঠ্য একটি কবিতা বেছে নিয়েছি। তবে আজকে যে কবিতাটি আমরা আলোচনা করতে যাচ্ছি, এই কবিতাটি এই কবিতার যে ধরন, অর্থাৎ গ্রাম বাংলার পল্লী প্রকৃতি নিয়ে কবিতা আমরা কিন্তু আগেও পড়ে এসেছি। আমরা ক্লাস 5, 6, 7 তিনটে ক্লাসেই কিন্তু প্রকৃতি বিষয়ক কবিতা পড়ে এসেছি এবং এইটিও একটি পড়ে ফেলেছি, সেটা হচ্ছে গড়াই নদীর তীরে। তবে আজকে আমরা এই গ্রাম বাংলার বা পাড়াগাঁর পল্লী প্রকৃতি নিয়ে, বঙ্গ প্রকৃতি নিয়ে একটা কবিতা পড়ব। তবে সেই কবিতার বিষয় কিন্তু অন্যান্য আগের ক্লাসে পড়ে আসা প্রকৃতি বিষয়ক কবিতাগুলির থেকে একটু আলাদা। কেন আলাদা সেটা আমি বলছি। আজকে আমাদের আলোচ্য বিষয় যে কবিতাটি, সেই কবিতাটির যিনি কবি, তিনি হচ্ছেন এই বঙ্গ প্রকৃতির রূপতন্ময় কবি। এই বঙ্গ প্রকৃতির রূপতন্ময় কবি হচ্ছেন যিনি, তার কবিতা আজকে পড়ব আমরা। সেই কবিটি কে? না, সেই কবিটি হলেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ। তোমরা দাস বানানটা একটু খেয়াল করবে, দয়াকা তালব্য স, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। অনেকে তোমরা পরীক্ষার খাতায় দয়াকা দন্তস্ব লিখে ফেলো, ওই ক্ষেত্রে কিন্তু নম্বরটা কাটা যাবে। এবার যেটা বলার বিষয়, আগের পল্লী প্রকৃতি বিষয়ক কবিতা বা পাড়াগাঁর বঙ্গ প্রকৃতি নিয়ে কবিতা যেগুলো ছিল, তার সঙ্গে আজকের আমাদের এই যে পাঠ্য জীবনানন্দ দাশ রচিত পাড়াগাঁর দুঃপ্রহর ভালোবাসি, পাড়াগাঁর দুঃপ্রহর ভালোবাসি যে কবিতাটি, সেই কবিতাটি কেন অন্যান্য পল্লী প্রকৃতি বিষয়ক কবিতার থেকে আলাদা সেগুলো একটু বলছি। আমরা এই কবিতায়, অর্থাৎ জীবনানন্দ দাশের পাড়াগাঁর দুঃপ্রহর ভালোবাসি এই কবিতাটিতে বঙ্গ প্রকৃতির রূপতন্ময় একটা বঙ্গ প্রকৃতির রূপ তো আমরা ফুটে উঠতে দেখবই, হ্যাঁ, পাশাপাশি আমরা আরো অনেকগুলো বিষয় ফুটে উঠতে দেখব। যেমন আমরা এই কবিতায় একদিকে পাব নিসর্গ প্রকৃতি, অর্থাৎ বঙ্গ প্রকৃতির যে প্রকৃতির যে বৈচিত্র্য, তার যেমন চিত্র পাব, তেমনি পাশাপাশি পাব কবির শৈশবের দিনগুলোর কথা ভেবে যে স্মৃতি মেদুর হয়েছেন তার কথাও আমরা এখানে জানতে পারব। শৈশবের দিনগুলির কথা কবির স্মৃতিতে কিভাবে ভেসে উঠেছে, শৈশবের দিনগুলির কথা কবির স্মৃতিতে কিভাবে ভেসে উঠেছে এবং কোন বিষয়গুলি ভেসে উঠেছে সেটা দেখতে পাব। পাড়াগাঁর দুঃপ্রহরের রোদ যেন কবির অনুভূতিকে জীবন্ত করে তুলেছে এই কবিতায়। আমরা এই কবিতায় কবির গ্রাম বাংলার প্রকৃতির প্রতি যে সুতীব্র ভালোবাসা, জীবনানন্দ দাশের গ্রাম বাংলার প্রকৃতির প্রতি যে সুতীব্র ভালোবাসা, সেটা যেমন ফুটে উঠতে দেখব, পাশাপাশি এই কবিতায় আমরা একটা বিষণ্ণতার ছবিও স্পষ্ট হতে দেখতে পাব। হ্যাঁ, এই কবিতায় একটা বিষণ্ণতার ছবিও কিন্তু আমরা ফুটে উঠতে দেখতে পাব। আর কেন এখানে এই যে
বিষণ্ণতাটা কেন বা বিষণ্ণতার কোন চিত্রগুলো এখানে ফুটে উঠছে সেটাও আমরা জানবো, এবং কোন কোন বিষয়গুলোকে কবি গুরুত্ব দিয়েছেন এই কবিতায়, তার স্মৃতিতে কোন বিষয়গুলি ভেসে উঠেছে সেগুলো আমরা জানবো। একটু বলে রাখা ভালো যে কবি বড় হয়েছিলেন গ্রামীণ প্রকৃতির কোলে। কবি গ্রামীণ প্রকৃতির কোলে বড় হয়েছেন, গ্রামের প্রকৃতি তাই কবির হৃদয়ে গেঁথে গেছে। গ্রামীণ প্রকৃতি তাই কবির হৃদয়ে গেঁথে গেছে। এবং এই গ্রামীণ প্রকৃতির দ্বীপ্রহরগুলি আমি আলোচনা করবো যে দ্বীপ্রহর বলতে কি বোঝানো হয়, তোমরা বুঝতে পারবে। এখন একটু শুনে নাও যে গ্রামীণ প্রকৃতির এই যে দ্বীপ্রহর অর্থাৎ দুপুরবেলাগুলি কিভাবে কবির মনের মণিকোঠায় স্থান পেয়েছে সেটাও আমরা দেখতে পাবো এই কবিতায়। এবং আমরা সবসময় কি করি না, বা আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা অতীতকে তো আমরা সবাই ভাবি, সাধারণভাবে জীবনের ফেলে আসা দিনগুলো স্মৃতি মানুষের মনকে আলোড়িত করে। আমাদের সবার মনকেই কিন্তু জীবনের যে ফেলে আসা দিনগুলো সেই কথাগুলো আমাদের মনে পড়ে। কবির ক্ষেত্রেও তাই হয়েছে। এই পারাগার দুপুর ভালোবাসি কবিতাটাতে আমরা দেখতে পাবো যে কবিও কিন্তু জীবনের ফেলে আসা দিনগুলোর কথা ভেবেছেন, তার স্মৃতিতে ফুটে উঠেছে। গ্রামীণ দুপুরের ক্লান্ত রোদ্দুর কবির মনে এখনো যেন জল জল করছে। গ্রামীণ দুপুরের, হ্যাঁ, আমাদের পাড়াগাঁর যে দুপুরের চিত্র, হ্যাঁ, সেই গ্রামীণ দুপুরের যে অবস্থা, গ্রামীণ দুপুরের ক্লান্ত রোদ্দুর কবির মনে যেন এখনো উজ্জ্বল হয়ে আছে। এবং সেই রোদের গন্ধে, গ্রামীণ দুপুরের যে রোদের গন্ধ, সেই রোদের গন্ধে যেন কবির কত স্মৃতি বা কত কাহিনী লুকিয়ে আছে তার কথা আমরা জানতে পারব। সব মিলিয়ে প্রাথমিক আলোচনার ক্ষেত্রে আমি এটা বলেই শেষ করব যে জীবনানন্দ দাশ রচিত পারাগার দুঃপ্রহর ভালোবাসি এই কবিতায় আমরা কবির প্রকৃতি চেতনা এবং কবি যে বঙ্গ প্রকৃতিকে কতটা ভালোবাসেন সেটা তো জানবই, পাশাপাশি এই কবিতায় একটা বিষণ্ণতার ছবি ফুটে উঠছে, আর এর সঙ্গে কবি স্মৃতি রোমন্থন করেছেন এবং কবির জীবনের যে ফেলে আসা দিনগুলো, সেই দিনগুলোর কথা কবির স্মৃতিতে ভেসে উঠেছে। এবং কবির এই যে স্মৃতিতে ভেসে ওঠা তাকে কেন্দ্র করে কবি বলেছেন যে তিনি পারাগার দুপুর বেলাটাকে বা দ্বীপ্রহরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু আবার একাধারে দেখতে গেলে এটাও দেখা যায় যে কবিতাটিতে আসলে একটা বিষণ্ণতার ছাপ আছে, একটা দুঃখের ছাপ আছে। কিন্তু তাও কেন এত ভালোবাসেন কবি? এখানে তো দুঃখ আছে, একটা বিষণ্ণতার ভাব আছে, কিন্তু তাও কেন এত ভালো লাগছে? একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের সাধারণভাবে দুঃখের গানগুলোকেই আমাদের সব থেকে বেশি ভালো লাগে। দুঃখের বিষয়টাই দেখবে তোমার সবচেয়ে বেশি মিষ্টি লাগে, ভালো লাগে। বিখ্যাত একজন ইংরেজি সাহিত্যিক বলে গেছেন এই কথাই। তোমরা যদি শেলির নাম শোনো সেক্ষেত্রে সেই উক্তিটাকে স্মরণ করতে পারো। আমি আর বললাম না কোন উক্তির কথা, সেটা তোমরা ভেবে নিও। তাহলে আজকে আমরা জীবনানন্দ দাশ রচিত চিত্ররূপময় যে কবি আমাদের জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ রচিত পারাগার দুঃপ্রহর ভালোবাসি এই কবিতাটি আমরা পড়ব। কবিতার আগে আমি মোটামুটি একটা ধারণা তোমাদেরকে দিলাম। হ্যাঁ, এবার যেটা করব সেটা হচ্ছে যে কবিতার আমরা একটু কবি পরিচিতিটা দেখে নিই, তারপর কবিতাটাকে আমি একবার নিজের মতো করে পড়ব
তারপর তোমাদের আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করে দেব। বেশ, আমি প্রথমে একটু কবি পরিচিতিতে যাই। জীবনানন্দ দাশ, বানানটা খেয়াল রাখতে হবে, দয়াকা তালব্য স, দন্তস্ব কিন্তু নয়, এর একটু খেয়াল রাখবে তোমরা অবশ্যই প্রত্যেকে। জীবনানন্দ দাশ, জন্ম 1899, মৃত্যু 1954। জন্ম 1899, মৃত্যু 1954। রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এই কবির জন্ম অধুনা বাংলাদেশের বরিশালে। রবীন্দ্র পরবর্তী যে বাংলা সাহিত্য আমরা বলতে পারি, কারণ দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের জন্ম 1861 আর জীবনানন্দ দাশের জন্ম 1899, মানে অনেক রবীন্দ্রনাথের থেকে কিন্তু অনেকটাই ছোট বলা যায়। রবীন্দ্র পরবর্তী যে বাংলা সাহিত্য, সেই বাংলা সাহিত্যের একজন অন্যতম আধুনিক কবি বলতে পারি জীবনানন্দ দাশকে। এবং তার জন্ম কোথায় হয়েছিল না, জন্ম হয়েছিল এখন যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের বরিশালে। তার প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝরা পালক, এটা একটু খেয়াল রাখবে কারণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক। কবে প্রকাশিত হয় না, 1927 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি। এর মধ্যে থেকে যে কোনো দুটোর নাম তোমরা কিন্তু একটু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে যে জীবনানন্দ দাশের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম দেবে, এরকম কিন্তু প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে যে তার জীবনানন্দ দাশকে প্রধানত আমরা কবি হিসাবে চিনি, কিন্তু তার আখ্যানেরও কিছু নাম আছে। হ্যাঁ, তার রচিত আখ্যানের মধ্যে রয়েছে মাল্যবান, সতীর্থ, এই সুতীর্থ আর জলপাইহাটি। আমাদের আজকের যে পাঠ্য কবিতা, সেই পাঠ্য কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একটা কথা বলার বিষয়, সেটা হচ্ছে যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের কোনো কবিতার নাম কিন্তু কবি নিজে করে জানেনি। ওখানে শুধু সংখ্যা ছিল, যেটা এত সংখ্যক কবিতা, শুধু সংখ্যা ছিল কবিতা। আমাদের এই পাঠ্য বইয়ে যারা কবিতাটিকে সংকলন করেছেন, হ্যাঁ, তারা নাম দিয়েছেন পাড়াগার দুপ্রহর ভালোবাসি, এবং বেশিরভাগ কবিতারই এইভাবেই নাম দেওয়া হয়েছে। রূপসী বাংলা কাব্যগ্রন্থের যে কবিতাগুলো তার এইভাবেই নাম দেওয়া হয়েছে, প্রথম লাইনটা থেকেই নাম দেওয়া হয়েছে। হ্যাঁ, তোমরা ক্লাস 9-এ গিয়ে দেখতে পাবে যে ওখানে আছে সম্ভবত আকাশে সাতটি তারা, এরকম একটা কবিতা আছে। এটা হচ্ছে রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা, 25 সংখ্যক কবিতা। এটা এই পাড়াগার দুপুরের ভালোবাসি কবিতাটা, এখানে নাম এটা পাচ্ছি, কিন্তু এটা আসলে রূপসী বাংলা কাব্যগ্রন্থের 25 সংখ্যক কবিতা। আমরা কবি পরিচিতিতে যে প্রশ্নগুলো পেলাম সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতা বইয়ের নাম লেখো। জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম তোমরা বলে দেবে বনলতা সেন, খুব ভালো নাম কাব্যগ্রন্থ এটা। তারপরে মহাপৃথিবী বলতে পারো, ঝরা পালক বলতে পারো, সাতটি তারা তিমির বলতে পারো, যে কোনো দুটো নাম মুখস্থ করে নেবে। তার লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম লেখো। তার লেখা প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক। জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক। আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে জীবনানন্দ দাশের একটি আখ্যানের নাম লেখো। জীবনানন্দ দাশ রচিত একটি আখ্যানের নাম, মাল্যবান, সুতীর্থ এবং জলপাইহাটি, তিনটে আছে, যে কোনো একটার নাম মুখস্থ রাখবে। আরেকটা প্রশ্ন হয় যে পাড়াগার দুপ্রহর ভালোবাসি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পাড়াগার দুপ্রহর ভালোবাসি এই কবিতাটি? না, এটা নেওয়া হয়েছে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের এটা কত সংখ্যক কবিতা? না, রূপসী বাংলা কাব্যগ্রন্থের এটা
25 সংখ্যক কবিতা। ঠিক আছে, এবার একটা কথা, আজকে আমাদের এই যে কবিতার যে স্ট্রাকচার সেটা দেখলে বুঝতে পারবে, সেই কবিতাটার প্রথম যে স্তবক, সেই স্তবকটা হচ্ছে 8 লাইনের, আর তারপরের যেটা সেটা হচ্ছে 6। তাহলে 8 আর 6 হয় 14। একটা কথা সেটা হচ্ছে যে এই কবিতাটি সনেট আকারে লেখা হয়েছে, অর্থাৎ চতুর্দশপদী কবিতার মতো, সনেটের মতো করে লেখা হয়েছে এই কবিতাটি। 14টি লাইনের, সনেটের নিয়ম অনুসারে 14টি লাইনে কবিতাটি বর্ণিত হয়েছে। আমরা প্রথম যে 8টি লাইন এটাকে অষ্টক এবং পরের 6টিকে শতক বলতে পারি। হ্যাঁ, তাহলে এটা একটা চতুর্দশপদী কবিতা এবং এটি সনেট, এটা কিন্তু একটু জেনে রেখো। ঠিক আছে, এর প্রথম যে স্তবক সেটায় 8টি লাইন আছে আর পরেরটায় আছে 6টি। এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ, কবিতাটা পাঠ করার আগে আমি একটা কথা বলি। রূপসী বাংলা যে কাব্যগ্রন্থ, সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থ সম্পর্কে তোমাদের একটু জানতে হবে, কারণ রূপসী বাংলা কাব্যগ্রন্থে আসলে কি বোঝানো হয়েছে সেটা একটু বললে খুব ভালো হয়। কি না, বাংলার রূপতন্ময় কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের কাব্যে গ্রাম বাংলার নদী, মাঠ, ধান ক্ষেত এবং শিশিরের যে ঘ্রাণ অর্থাৎ গন্ধ, সবই অনুভব পাওয়া যায়। মানে সব কিছুরই তুমি বুঝতে পারবে এটাই জীবনানন্দ দাশের কৃতিত্ব এখানেই, যে একটা জলা পুকুরেরও যে গন্ধ হয়, একটা গাছের বটফল, সেই বটফলেরও যে গন্ধ হয়, ঘাস তারও যে গন্ধ হয়, এই গন্ধগুলোর কথাও কিন্তু জীবনানন্দ দাশ তার কবিতায় উল্লেখ করেছেন। মানে কতটা কাছ থেকে তিনি দেখেছেন প্রকৃতিকে, এটা কিন্তু অন্য কোনো যে সমস্ত কবি আছেন যারা প্রকৃতি বিষয়ক কবিতা লিখেছেন তারা এতটা বোধহয় ফুটিয়ে তুলতে পারেননি, জীবনানন্দ দাশ যতটা ফুটিয়ে তুলতে পেরেছেন। অত্যন্ত নিবিড়ভাবে তিনি প্রকৃতিকে দেখেছেন। তাহলে একদিকে যেমন নদী, মাঠ, ধান ক্ষেত সবকিছুর একটা চিত্র আছে, পাশাপাশি গ্রাম জীবনের অনাস্বাদিত স্বাদের পরিচয়ও পাওয়া যায় তার কবিতার প্রত্যেকটি চরণে। ঠিক আছে, গ্রাম জীবনের অনাস্বাদিত, যেটা আমরা আস্বাদন করতে পারি না কিন্তু তার কবিতায় ধরতে পারি, এরকম চিত্র ফুটে উঠতে দেখি। বিশেষত তার রূপসী বাংলা যে কাব্যগ্রন্থ, সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থে আমরা কবির যে জন্মভূমির মাটির স্পর্শ কে বারবার যেন মনে করিয়ে দেয়। তাহলে রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রতিটি কবিতাতেই কবির জন্মভূমির মাটির স্পর্শকে মনে করিয়ে দেয়। আমাদের শহরের যে জীবন, শহরের ইটকাট পাথরের যে জীবন, সেই জীবনের একঘেয়েমি থেকে মুক্তির একটা অবসর মেলে, মুক্তির একটা যেন ঠিকানা পাই আমরা এই রূপসী বাংলা কাব্যের কবিতাগুলিতে। এই রূপসী বাংলা কাব্যগ্রন্থের কবিতাগুলিতে শহরের যে ইটকাট পাথরের যে জীবন, সেই জীবন থেকে যেন আমরা একটা মুক্তি পাই এই রূপসী বাংলা কাব্যের কবিতাগুলিতে। তার কবিতায়, এই জীবনানন্দ দাশের কবিতায় চিত্ররূপময় আবেদন আমাদের তো মন ভরিয়ে তোলেই, এবং একটা যেন মায়াবী স্পর্শও আছে তার প্রত্যেকটি কবিতায়। আমরা আজকের এই কবিতায় পারাগার দুপ্রহর ভালোবাসি, এই কবিতাটিতে পারাগার দুপ্রহরের ক্লান্ত পরিবেশকে ফুটে উঠতে দেখব, এবং কবির সাথে আমরাও যেন এই দুপ্রহরের ক্লান্ত পরিবেশে ডুবে যাব। মানে এতটাই তিনি নিবিড়ভাবে বর্ণনা করবেন, তোমরা দেখতে পাবে। এবং এই যে ক্লান্ত দুপুরের যে চিত্র, সেই দুপুরের চিত্রে একটা বিষণ্ণতার ছবি কিন্তু আমরা পাবো এই সমগ্র কবিতাটায়। পাশাপাশি কবির স্মৃতির রোমন্থন পাবো, এবং কবির স্মৃতিতে কি কি ভেসে উঠেছে সেগুলো আমরা পাবো। কবির ফেলে আসা জীবনের কথা আমরা পাবো, তবে বিষণ্ণতা কিন্তু কবিতাটিতে আছে। আমি কবিতাটি একবার তোমাদের সামনে আমার মতো করে পড়ছি, তারপর কবিতাটির আমি প্রত্যেকটি লাইন বলবো এবং তার অর্থ ব্যাখ্যা করার চেষ্টা করব।
পারাগার দুপ্রহর ভালোবাসি, জীবনানন্দ দাশ। পারাগার দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপ্নের। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। আহা, কেউ তাহা জানে না গো, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের শঙ্খটি। তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়। স্বপ্নে যে বেদনা আছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটির, রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। জলসিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে, বহুদিন ছন্দহীন বুনো চাল তার। জলে তার মুখখানা দেখা যায়, ডিঙিও ভাসিছে কার জলে। মালিক কোথাও নাই, কোনোদিন কি আসিবে না আর? ঝাঁঝরা ফোঁপড়া, আহা, ডিঙিটিরে বেঁধে রেখে গিয়েছে কি জলে। পারাগার দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। আহা, কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। নিজের মতো করে একটু পড়েছি। দেখতে পেলে কবিতার ভাষা কিন্তু সহজ, কিন্তু ভাবনাটা অত্যন্ত গভীর। হ্যাঁ, পারাগার দুপ্রহর ভালোবাসি, এই কথাটাকে একটু আলোচনা করে দিই। পারাগা মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গ্রাম। দুপ্রহর মানে হচ্ছে দ্বীপ্রহর, দয়াবয় হর্ষই পয়রকলা হর, দ্বীপ্রহর। দ্বীপ্রহর আমরা প্রহর বলতে কি বুঝি না, সাধারণত 3 ঘন্টায় 1 প্রহর ধরা হয়। সাধারণত 3 ঘন্টায় 1 প্রহর ধরা হয়। এখানে দুপ্রহর মানে হচ্ছে দুপুরবেলা। দুপ্রহর মানে হচ্ছে দুপুরবেলা। তাহলে গ্রামের বা পাড়াগার দুপুরবেলা ভালোবাসি, এরকম একটা মানে হয়। হয়েছে? এবার দেখো কি হয়েছে না, পাড়াগার দুপ্রহর ভালোবাসি, রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। এই যে জায়গাটা, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। কি কথা বলা হয়েছে এখানে, যে পারাগার দুপ্রহর ভালোবাসি, কিন্তু প্রথমেই কবি ঘোষণা করে দিয়েছেন কবি ভালোবাসেন জন্মভূমি দ্বীপ্রহরকে। কবি ভালোবাসেন তার জন্মভূমি, তার বঙ্গ প্রকৃতির যে দুপুরবেলাকে কবি ভালোবাসেন। আমরা কেন জানি যে কবির জন্ম কিন্তু বঙ্গ প্রকৃতির একদম কোলে, একদম গ্রামে জন্ম। কবি তো এখানে স্মৃতি রোমন্থন করছেন, তার ফেলে আসা জীবনের কথা ভাবছেন। তাহলে পারাগার দুপ্রহর ভালোবাসি, কবি বলে দিয়েছেন যে কবি ভালোবাসেন তার জন্মভূমি দুপুর বেলাকে বা দ্বীপ্রহরকে। রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের, দ্বীপ্রহরের সেই স্মৃতি ভরা রৌদ্রের ঘ্রাণ যেন এখনো কবির চেতনায় জেগে আছে। তাহলে রৌদ্রে যেন গন্ধ লেগে আছে স্বপনের। রৌদ্র মানে হচ্ছে রোদ, এখানে স্বপনের মানে হচ্ছে স্বপ্নের। হ্যাঁ, তাহলে দ্বীপ্রহরের সেই স্মৃতি ভরা রৌদ্র, সেই যে দ্বীপ্রহরের স্মৃতি ভরা, কবি তো স্মৃতি রোমন্থন করছেন, এই দুপুরবেলার যে স্মৃতি ভরা রৌদ্র, এই রৌদ্রের যে গন্ধ, সেই দুপুরবেলার স্মৃতি ভরা রৌদ্রের যে গন্ধ যেন কবির এখনো চেতনায় বা স্বপনের মধ্যে এখনো যেন চেতনায় যেন জেগে আছে। আবার বলছি, তাহলে পারাগার দুপ্রহর ভালোবাসি, কবি ভালোবাসেন জন্মভূমি দুপুরবেলা বা দ্বীপ্রহরকে। এই দুপুরবেলার স্মৃতিতে ভরা রৌদ্রের গন্ধ যেন কবির চেতনায় এখনো জেগে আছে। এই দুপুরবেলার স্মৃতি ভরা রৌদ্রের গন্ধ যেন কবির চেতনায় এখনো জেগে আছে, এখনো যেন জল করছে, এখনো উজ্জ্বল। কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন
যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে, তা কি হয়েছে না, সেই দুপুরবেলার স্মৃতিগুলোকে কেন্দ্র করে সেই দুপুরবেলার কত সব গল্প কাহিনী, কত সব স্বপ্ন ঘিরে আছে কবির হৃদয়ে। তাহলে কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন যে বাঁধিয়াছে ঘর আমার হৃদয়ে। তাহলে এখানে এই যে গল্প কাহিনী স্বপ্নগুলো কাকে ঘিরে না, অবশ্যই দ্বীপ্রহর বা দুপুরবেলাকে কেন্দ্র করে। এই দ্বীপ্রহরের সেই সমস্ত কথা, দ্বীপ্রহরের গল্প, দ্বীপ্রহরের কাহিনী, দ্বীপ্রহরের স্বপ্ন বলতে পারি। সেই দ্বীপ্রহরের কত সব গল্প কাহিনী, কত সব স্বপ্ন ঘিরে আছে কবির হৃদয়ে। কবির হৃদয়ের যেন, কবির হৃদয়ের প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটি যেন কবির হৃদয়ের ভাঁজে ভাঁজে যেন সেই দুপুরবেলাকার সেই দ্বীপ্রহরের কত সব গল্প কাহিনী এবং স্বপ্ন যেন আছে, কবির হৃদয়ের যেন ভাঁজে ভাঁজে আছে। কিন্তু কবি তারপর বলছেন, আহা কেউ তাহা জানে না কো, কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের সংকোচে। তাহলে এই যে কবির হৃদয়ে দুপুরবেলার বা দ্বীপ্রহরের যে কত সব কাহিনী, কত সব গল্প, কত সব স্মৃতি, যেগুলো কবির হৃদয়ে স্তরে স্তরে এখনো সজ্জিত আছে, এখনো উজ্জ্বল আছে, এখনো জলজল করছে, সেই যে কথাগুলো, সেই কথাগুলো, সেই কাহিনী, সেই স্বপ্ন, সেই গল্পের কথাগুলো কেউ জানে না। কবি বলছেন সেগুলো কেউ জানে না। তাহলে কে জানে? কেবল প্রান্তর জানে তাহা, আর ওই প্রান্তরের সংকোচে। তাহলে একমাত্র কবি জানে, আর জানে গ্রাম বাংলার বঙ্গ প্রকৃতির প্রান্তর জানে, আর কি, আর কে জানে না, আর জানে প্রান্তর মানে হচ্ছে মাঠ, প্রান্তর জানে গ্রাম বাংলার বা পাড়াগার যে মাঠ, সেই মাঠ জানে, আর জানে প্রান্তরের শঙ্খচিল। শঙ্খচিল মানে হচ্ছে সাদা বুক, সাদা বুকের যে চিল বিশেষ, যে চিলগুলোর বুকগুলো সাদা, ঠিক আছে, সেই শঙ্খচিল জানে। তো দেখতে পেলে কি সুন্দর বর্ণনা। যে ধরো আমি আরেকবার যদি রিপিট করি, কি হয় না, কবি ভালোবাসেন জন্মভূমির দুপুরবেলাকে বা দ্বীপ্রহরকে। কবির যে চেতনা, সেই চেতনা এখনো উজ্জ্বল হয়ে জলজল করছে সেই দুপুরবেলার স্মৃতিতে ভরা রৌদ্রের গন্ধ, দুপুরবেলার স্মৃতিতে ভরা রৌদ্রের গন্ধ কবির চেতনায় জেগে আছে, কবির চেতনায় বা কবির মনের মধ্যে এখনো জলজল করছে। এবং সেই দুপুরবেলা কত সব গল্প, কত সব কাহিনী, কত স্বপ্ন কবির হৃদয়ের ভাঁজে ভাঁজে, কবির হৃদয়ের স্তরে স্তরে যেন একেবারে সেগুলো সজ্জিত আছে, এখনো জলজল করছে। এই সমস্ত যে কাহিনী, এই সমস্ত গল্পের যে কথা এই দুপুরবেলাকে কেন্দ্র করে, সেগুলো একমাত্র কবি জানেন, আর কেউ জানেন না। কিন্তু কবি ছাড়া আর কে জানে? কবি প্রান্তর অর্থাৎ মাঠ আর প্রান্তরের শঙ্খচিল জানে, এটা কিন্তু কবি বলেছে। তাহলে শুধু জানেন কবি, আর জানে জন্মভূমির প্রান্তর, আর জানে প্রান্তরের শঙ্খচিল। হয়েছে এই পর্যন্ত। তারপর কি আসছে দেখো, তাহাদের কাছে যেন এ জনমে নয়, যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এই হৃদয়। তাহলে কাদের কাছে না, এদের কাছ থেকেই কবি এই যে প্রান্তর আর এই যে প্রান্তরের শঙ্খচিল, অর্থাৎ এই যে বঙ্গ প্রকৃতির প্রত্যেকটি জিনিসের কাছ থেকেই যেন কবি কি করেছেন না, কত কথা শিখিয়েছেন। এদের কাছ থেকেই কবির মনোজগৎ জন্ম জন্মান্তর ধরে, ঢের যুগ ধরে লেখা আছে। হ্যাঁ, ঢের যুগ ধরে কি করেছে না, জন্ম জন্মান্তর ধরে হৃদয়ের কথা শিখেছে। ঠিক আছে, তাহলে এই প্রান্তর, গ্রাম বাংলার এই বঙ্গ প্রকৃতির প্রান্তর, আর এই বঙ্গ প্রকৃতির যে বঙ্গ প্রকৃতির মধ্যে উড়ে থাকা যে শঙ্খচিল, সেই শঙ্খচিলের কাছ থেকে কবি তার যেন কথা, হৃদয়ের কথাগুলো শিখেছেন ঢের যুগ ধরে, মানে জন্ম জন্মান্তর ধরে যেন কবির মনোজগৎ, কবির মন হৃদয়ের কথা শিখেছে। এই প্রান্তর আর প্রান্তরের শঙ্খচিলের কাছ থেকেই কবির মনোজগৎ জন্ম জন্মান্তর ধরে হৃদয়ের কথা শিখেছে।
স্বপ্নে যে বেদনা আছে, কি বেদনা এবার দেখো। কবির স্বপ্নে আছে একটা বেদনার ছোঁয়া, একটা বিষণ্ণতার ছোঁয়া। সেই বিষণ্ণতার ছোঁয়াটা কি, কবি বলে দিয়েছে যে স্বপ্নে যে বেদনা আছে, তাহলে কবির স্বপ্নে আছে অনেক বেদনার ছোঁয়া, অনেক বিষণ্ণতার ছোঁয়া। কেন? তারপর দেখো বলছে, শুষ্ক পাতা, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা মেয়েটি রৌদ্রের ভিতর হলুদ পাতার মতো সরে যায়। একটা কি হয় জিনিস তোমরা দেখবে, যে আমাদের যে স্মৃতি বা আমাদের যে চিন্তার যে জগৎ, সেটা তো ক্রমশ সরে, অবশ্যই সরে যায়। এক জায়গায় কেউ কোনোদিন আমরা থেমে থাকতে পারি না। এই যে প্রবাহমান জীবন, সেই জীবনের মধ্যে কি হয়েছে তারপরে না, কবির স্বপ্নে যে বেদনাগুলো, কবির স্বপ্নে তো অনেক বেদনার ছোঁয়া আছে, বিষণ্ণতার ছোঁয়া, সেগুলো যেন কবির জীবন থেকে ক্রমে কি হচ্ছে, ঝরে যাচ্ছে। কোনগুলো ঝরে যাচ্ছে? তারপরে কবি বলছেন, যেমন ঝরে যায়, ঠিক কোনগুলো ঝরে যায় না, ওই যে ওই সমস্ত স্মৃতিগুলো ঝরে যাচ্ছে, সরে যাচ্ছে। কাদের মতো? যেমন ঝরে যায় শুষ্ক জীর্ণ পাতা, শালিকের স্বর, দূরে সরে যায় ভাঙা মঠের স্মৃতি, অথবা দ্বীপ্রহরের রোদে নকশা পেরে শাড়িখানা পরেছিল যে মেয়েটি, এরা সবাই হলুদ পাতার মতো সেও ঝরে গিয়েছে কোনো কালে। সেটাই বলা হচ্ছে। তাহলে আবার বলছি, তাহলে কবির স্বপ্নে বা কবির স্বপ্নে রয়েছে অনেক বেদনার ছোঁয়া, অনেক বিষণ্ণতার ছোঁয়া, সেগুলি যেন কবির জীবন থেকে ক্রমশ ঝরে যাচ্ছে। যেমন ঝরে যায় শুষ্ক জীর্ণ পাতা, শালিকের স্বর, দূরে সরে যায় ভাঙা মঠের যে স্মৃতি, তোমরা নিশ্চয়ই মঠ মানে বুঝতে পারছো, সন্ন্যাসীদের থাকার যে স্থান। নকশা পেরে মানে হচ্ছে পারে নকশা করা আছে এমন, শুষ্ক মানে তোমরা জানো শুকনো পাতা। আচ্ছা, শালিকের স্বর, শালিক হচ্ছে একটা পাখি বিশেষ, স্বর মানে হচ্ছে কণ্ঠধ্বনি, শালিকের কণ্ঠধ্বনি। তাহলে কি হলো না, যেমন ঝরে যায় শুকনো জীর্ণ পাতা, শালিকের স্বর, দূরে সরে যায় ভাঙা মঠের স্মৃতি, অথবা দ্বীপ্রহরের রোদে নকশা পেরে শাড়িখানা পরেছিল যে মেয়েটি। একটা মেয়ে আমরা চরিত্র পাচ্ছি এখানে, আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো, যেও কবির জীবন থেকে কিন্তু ক্রমশ সরে গেছে, হারিয়ে গেছে। তাহলে দ্বীপ্রহরের রোদে নকশা পেরে শাড়িখানা পরেছিল যে মেয়েটি, কি হয়েছে না, হলুদ পাতার মতো সরে যায়, হলুদ পাতার মতো সেও ঝরে গিয়েছে কোনো কালে, মানে সেও কবির স্মৃতি থেকে হারিয়ে গেছে। তাহলে এই হারিয়ে গেছে বলেই না এত বিষণ্ণতা, এত বেদনা, তাই তো? এই কথাগুলোকে একটু ধরতে হবে। তাহলে হলুদ পাতার মতো সেও ঝরে গেছে কোনো কালে, সে কথাটা এখানে বোঝানো হচ্ছে। তারপর দেখো, জলসিঁড়িটির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন বুনো চালতার। এগুলো আমি প্রশ্ন যখন আলোচনা করবো তখন আরো ডিটেলসে বলবো। এখানে দেখো যেটা বলা হচ্ছে যে জলসিঁড়িটির পাশে, জলসিঁড়িটি হচ্ছে আমাদের পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশের একটি নদী। বাংলাদেশের একটি নদী হচ্ছে জলসিঁড়িটি। হ্যাঁ, সেই জলসিঁড়িটি নদীটির পাশে ঘাসে কি হয়েছে না, শাখাগুলো নুয়ে আছে বহুদিন ছন্দহীন একটা বুনো চালতার। বহুদিন ধরে একটা ছন্দহীন বুনো চালতার। কেন ছন্দহীন বুনো চালতার সেটা বলবো। তাহলে এই দুপুরবেলা স্মৃতি রোমন্থন করতে গিয়ে, দুপুরবেলা স্মৃতি কথা মনে করতে গিয়ে কবির চেতনায় আবারও ভেসে উঠছে জলসিঁড়িটি, যে নদীটি, সেই নদীর পাশে ঘাসের উপর শাখা অর্থাৎ ডালপালা নুয়ে আছে, বহুদিন ধরে নুয়ে আছে এরকম একটা বুনো চালতা গাছটির কথাও কবির মনে পড়ছে। তাহলে কবির স্মৃতিতে দেখো, জলসিঁড়িটি নদীর পাশে ঘাসে, নদীর পাশে যে ঘাস, সেই ঘাসের ওপর নুয়ে আছে
যে বহুদিন ধরে নুয়ে আছে যে বুনো চালতা গাছটা, সেই চালতা গাছটার স্মৃতিও, সেই চালতা গাছটার কথাও কবির মনে পড়ছে, যেটা কিন্তু সেই কথাই এখানে বলা হয়েছে যে বুনো চালতা গাছটির কথাও এখানে মনে পড়ছে। আচ্ছা, এখানে যে ছন্দহীন কথাটা, কেন ছন্দহীন সেটা একটু বলে দেওয়া ভালো। সেটা হচ্ছে যে জলসিঁড়ি নদীর পাশে বহুদিন ধরে নুয়ে আছে গ্রামের বুনো চালতা গাছটি, অপরিকল্পিতভাবে অবস্থান করছে। গাছটিতে কেউ বসায়নি, অপরিকল্পিতভাবে অবস্থান করছে, কেউ তাকে কোনোদিন যত্নও করেনি এবং কেউ এখনো তার যত্নও নেয় না। অবহেলা সহেই সে বিস্তার করেছে তার ডালপালাগুলোকে, অবহেলা হয়েই তার ডালপালাগুলোকে ছড়িয়ে দিয়েছে। তেমনই তার চালতার অবস্থানও এলোমেলো, তাই তো? গাছের যে চালতার অবস্থান সেগুলো এলোমেলো, সব মিলিয়ে একটা ছন্দহীন গাছ। এই চালতা গাছটাকে বর্ণনা করেছেন কবি এইভাবে, তাই তো? তাকে কেউ বসায়নি, কেউ তাকে যত্নও নেয়নি, কিন্তু সে অবহেলাতেই বড় হয়েছে এবং তার ডালপালাকে বিস্তার করে দিয়েছে, একেবারে মাটিতে নুইয়ে দিয়েছে, ঘাসে তার ডালপালাগুলোকে ছুঁয়ে দিয়েছে এবং তার যে অবস্থান গাছটার, সব মিলে একটা ছন্দহীন চালতা গাছকে কথা যেন কবি এখানে তুলে ধরছে। আর কি না, জলে তার মুখখানা দেখা যায়, এই কথাটা একটু দেখবে যে জলে কার মুখখানা দেখা যাচ্ছে না, এই ছন্দহীন বুনো চালতা গাছটা, যেটা জলসিঁড়ি নদীর পাশে, নদীর তীরে যেটা ছিল, সেই যে গাছটা, সেই গাছটার মুখটা, গাছটার ছায়াটা কোথায় পড়ছে না, জলসিঁড়ি নদীর জলে পড়ছে, সেই কথাই এখানে বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে জলে তার মুখখানা দেখা যায়, ওই বুনো চালতা গাছটির যে মুখ সেটা দেখা যায়। ডিঙিও ভাসিছে কার জলে, সেই জলসিঁড়ি নদীটিতে কি হচ্ছে না, একটা কার যেন ডিঙি অর্থাৎ নৌকা ভাসছে, ছোট নৌকা ভাসছে, মালিক কোথাও নাই। এই ডিঙিটার যে কে মালিক তাও বোঝা যাচ্ছে না, মালিক কেউ নেই। আহা, ডিঙিটিরে না, মালিক কোথাও নাই, কোনোদিন এদিকে আসিবে না আর, তাই তো? কবির এই ভাবনার জায়গাটা একটু খেয়াল করতে হবে যে কবি কেন এই কথাটা বলেছেন, যে এই যে ডিঙিটা যেটা বাঁধা আছে, ডিঙিটা যেটা ভাসছে, এই জলসিঁড়িটি যে নদী, সে নদীতে, নদীর ধারে যেটা ভাসছে, সেই নদীটি, সেই ছোট নৌকাটির বা ডিঙিটির কোনো মালিক নেই এবং সেই মালিক আসবে কি না সেটা নিয়েও যেন একটা কবির ভাবনা। সত্যি কি সেই মালিক কোনোদিন আসবে? দেখো এখানে কি বলা হচ্ছে না, এই যে আরেকটু বলে দিই, তারপর বলছি, এই যে কোনোদিন এদিকে আসিবে না আর, ঝাঁচরা ফোঁপড়া আহা ডিঙিটিতে বেঁধে রেখে গেছে হিজলে। হিজল হচ্ছে জলের ধারে জন্মায় এরকম একটা গাছ। তাহলে জলসিঁড়িটি নদীতে বাঁধা আছে, নদীতে ভাসছে যে ছোট ডিঙিটি নৌকাটি, সেটা বাঁধা আছে হিজলে, একটা হিজল গাছ, অর্থাৎ জলের ধারে জন্মায় যে গাছ, হিজলে বাঁধা আছে। সে তার অবস্থা কি হয়েছে না, ঝাঁচরা ফোঁপড়া, মানে জীর্ণ, ফাঁপা বা শূন্য, এরকম একটা নৌকা। তাহলে কার যেন একটা পুরনো ঝাঁচরা ফোঁপড়া একখানা ছোট নৌকা নদীর তীরে হিজল গাছে বাঁধা আছে বহুদিন ধরে, ঠিক আছে? তাহলে কার যেন একটা ঝাঁচরা ফোঁপড়া বা জীর্ণ, এবার যেন নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থা, এরকম একটা ছোট ডিঙি নৌকো নদীর তীরে হিজল গাছে বাঁধা পড়ে আছে বহুদিন ধরে। নদীর তীরে হিজল গাছে বাঁধা পড়ে আছে বহুদিন ধরে। সেই যে ডিঙিটার যে মালিক, সেই মালিকের কোনো খোঁজ নেই, হয়তো আর কোনোদিন আসবেও না এই ডিঙির মালিক। তাহলে সেই ডিঙিটার মালিকের কোনো খোঁজ নেই এবং সেই ডিঙিটার মালিক হয়তো এদিকে কোনোদিন আর আসবেও না। কেন এই আসবে না চিন্তাটা, সেটা হচ্ছে যে এই যে হিজলের সঙ্গে বাঁধা আছে জলসিঁড়ি নদীর তীরে বহুকাল ধরে যে ডিঙিটি, জীর্ণ পুরাতন যে নৌকা,
এই ডিঙিটির মালিককে তা কবি জানেন না, কারণ মালিক বহুদিন আসেনি ডিঙিটির কাছে। কবির অনুমান মালিক হয়তো আর কোনোদিনই আসবে না। সময় গড়িয়ে চলে অসীমের পানে, তাই তো? সময় সবসময় গড়িয়ে যায় অসীমের দিকে, যার কোনো সীমা নেই। বহু সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, হয়তো পাতা যেমন ঝরে পড়ে বৃন্ত থেকে, পাতা যেমন বোটা থেকে খসে পড়ে, তেমনি মালিকও হারিয়ে গেছে পৃথিবী থেকে। তাই ডিঙি বাঁধাই রয়ে গেছে হিজলে, মালিকের দেখা নেই। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আরেকটা কথা বলা হচ্ছে, যেটা বলার বিষয়, আমরা আলোচনার সময় আসব। তাহলে মোটামুটি বুঝতে পারলে যে ওই যে জায়গাটা বলছিলাম, যে কার একটা পুরানো ঝাঁচটা পোপড়া নৌকো, একটা ছোট ডিঙি, যেটা এই জলসিঁড়ি নদীর তীরে হিজল গাছের সঙ্গে বাঁধা আছে, বহু দিন ধরে বাঁধা আছে, মালিকের কোনো খোঁজ নেই, হয়তো আর কোনোদিন আসবেও না এই ডিঙির মালিক। এটা কবি বলেছেন। হ্যাঁ, তারপরে কি বলা হচ্ছে, পারাগার দুপ্রহর ভালোবাসি। কবি আবার বলছেন, পারাগার সেই দুপুর বেলাকে, জন্মভূমির সেই দুপুর বেলাকে আমি ভালোবাসি, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে। এই যে জায়গাটা, রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, একটা বিষণ্ণতার ছাপ আমরা কিন্তু স্পষ্ট এখানে দেখতে পাবো। হ্যাঁ, রৌদ্রে এই যে ভিজে বেদনার গন্ধ, এটা কিরকম না, রৌদ্রে ভিজে বেদনার গন্ধ লেগে আছে, সমগ্র কবিতাটা দিয়ে জুড়ে একটা বিষণ্ণতার ছবি আমরা কিন্তু ফুটে উঠতে দেখছি, একটা দুঃখের ছবি আছে। সেটা হচ্ছে যে কবি গ্রামীণ প্রকৃতির কোলে বড় হয়েছেন, এবং গ্রামীণ প্রকৃতি তাই কবির হৃদয়ে গেঁথে গেছে, এটা আগেই বলেছি। এবং গ্রামীণ প্রকৃতির দুপুর বেলাগুলো কবির মনের মণিকোঠায় সযত্নে স্থান করে নিয়েছে। দ্বীপ্রহরের রোদ কত স্বপ্ন নিয়ে ধরা দিয়েছে কবির কাছে, কিন্তু কবির স্বপ্ন হয়তো হারিয়েও গেছে। যে গল্প কাহিনীগুলো কবির হৃদয়ে বাসা বেঁধেছিল, যে গল্প কাহিনীগুলো কবির হৃদয়ে বাসা বেঁধেছিল, সেগুলো কোথায় যেন উধাও হয়ে গেছে। আর কোথায় উধাও হয়ে গেছে তার কোনো হিসাব নেই। স্মৃতি এখানে বেদনা হয়ে ঝরে পড়েছে, স্মৃতি এখানে বেদনা হয়ে ঝরে পড়েছে। আমরা দেখতে পাবো যে লাইনগুলো, শালিকের স্বর, ভাঙা মঠ, নকশা পেরে শাড়িখানা, যে মেয়েটি রৌদ্রের ভিতর দিয়ে হলুদ পাতার মতো ক্রমশ চলে যায়। হ্যাঁ, এর মধ্যে দিয়ে আসলে দ্বীপ্রহরের কথা বলতে গিয়ে কবি এই সমস্ত কথাগুলোকে বলেছেন। আসলে রৌদ্রে ভিজে বেদনার গন্ধ, এর মধ্যে একটা অসহায় বিষণ্ণতার ছবি ফুটে উঠেছে। আসলে কবির যে স্বপ্ন, যে স্মৃতিগুলো দ্বীপ্রহরের বা দুপুরবেলার যে রোদকে নিয়ে ধরা দিত, যে সমস্ত স্বপ্ন স্মৃতি, সেগুলো কোথায় হারিয়ে গেছে, এবং যে সমস্ত গল্প কাহিনীগুলো কবির মনে বাসা বেঁধেছিল, সেগুলো কোথাও উধাও হয়ে গেছে। ঠিক আছে, এবং সেই স্মৃতিগুলো কবির মন থেকে এই যে উদাহ হয়ে গেছে, এটাই যেন একটা দুঃখানুভূতি কবির, মানে এটাই যেন একটা দুঃখের বিষয়। তারপর কি বলা হয়েছে, আহা যেন কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে। এটা খুব একটু গুরুত্বপূর্ণ। কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, কি কোনগুলো কেঁদে কেঁদে ভাসছে না, রৌদ্রে ভেজা বেদনার্ত দ্বীপ্রহর, রৌদ্রে ভেজা বেদনার্ত দ্বীপ্রহর, তাই তো? এই যে বলেছে যে রৌদ্রে যেন ভিজে বেদনার গন্ধ লেগে আছে, তাহলে দ্বীপ্রহরের রোদে কি লেগে আছে, ভিজে বেদনার গন্ধ লেগে আছে। এবং এই রৌদ্রে ভেজা যে বেদনার্ত দুপুর বেলা, সেই দুপুর বেলা আকাশের নিচে যেন কেঁদে ফেলেছে, আকাশের নিচে যেন কেঁদে ফেলেছে। তাহলে কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে, এর একটা সুন্দর ব্যাখ্যা আছে, এটা আমরা করবো অবশ্যই। কেঁদে কেঁদে কি ভাসছে, কার সঙ্গে এটা তুলনা করা হচ্ছে, সেটাও আমরা এখানে তুলে ধরবো। এর সঙ্গে আমরা ওই নৌকাটারও তুলনা করতে পারি। কিরকম ভাবে দেখো, যে
এই যে কান্নার কথাটা কেন এসেছে না, কান্না আমরা সাধারণভাবে দুঃখ বেদনাগুলো প্রকাশ করি কান্নার মধ্যে দিয়ে। যে কাঁদতে না পারে তার প্রচুর কষ্ট হয়। যন্ত্রণায় মানুষ বা মানবেতর প্রাণী কি করে না, কান্নার মধ্যে দিয়েই তার দুঃখের অনুভূতিগুলোকে প্রকাশ করে, তাই তো? আমরা এই কবিতায় দেখতে পাচ্ছি যে বাংলার একটি অতি পরিচিত জলশ্রী নদী, সেই নদীতে ভাসমান একটি ডিঙি অর্থাৎ ছোট নৌকো, সে নিঃসঙ্গ, একাকী এবং মালিকহীন সেই ডিঙিটির যন্ত্রণার যেন সাথী হয়েছে, শরিক হয়েছে কবি, তাই তো? এই যে একা মালিকহীন যে ঝাঁচড়া ফোঁপড়া জীর্ণ নৌকাটা, যেটা এতদিন ধরে বাঁধা পড়ে আছে জলশ্রী নদীতে, হিজল গাছের সঙ্গে বাঁধা আছে, সেই একা মালিকহীন জীর্ণ নৌকার যে দুঃখ, সেই দুঃখটার শরিক হয়েছেন, যেন অনুভব করতে পারছেন সেই দুঃখটা কবি নিজে। ঝাঁচড়া ফোঁপড়া ডিঙিটি নির্জীব, কিন্তু এতদিন ধরে এই ডিঙিটি ঘিরে প্রাণের উত্তাপ ছিল। কেন বলা হচ্ছে এই কথাটা? যে ডিঙিটা আজ ঝাঁচড়া ফোঁপড়া অবস্থায় পড়ে আছে এই নদীর জলে, সেই ডিঙিটা কিন্তু আগে, তার মধ্যেও সেই ডিঙিটাকে কেন্দ্র করে যে ডিঙিটা ব্যবহার করত তারও যেমন প্রাণ ছিল। এই ডিঙিটাকে যখন সে কাজে লাগাতো, সেই ডিঙি ঘিরে সেই ডিঙির মালিকের একটা প্রাণের উত্তাপ ছিল, সেটা কিন্তু সত্য, তাই তো? একদিন ওই ডিঙিটার কিন্তু মর্যাদা ছিল, ব্যবহার ছিল। আজ তা শূন্য এবং ফাঁকা। আজকে হয়তো সেই ডিঙিটা শূন্য এবং ফাঁকা, ঝাঁচড়া ফোঁপড়া। কবির জীবনেও একদিন পাড়াগাঁয়ের রোদ, শঙ্খচিল, শালিখের কলরব, চালতা হিজলের যে বুনগন্ধ, সেগুলো চিরসত্য ছিল, কিন্তু বর্তমানে তা ঝরে গেছে কিসের মতো না, শুকনো হলুদ পাতার মতোই বহু দূরে সরে গেছে। শুকনো হলুদ পাতার মতোই বহু দূরে সরে গেছে। কোনগুলো না, পাড়াগার রোদ, শঙ্খচিল, শালিকের কলরব, চালতা হিজলের যে বন, এমনকি নকশা পেরে শাড়ি পরা যে মেয়েটি, সবাই কবির জীবন থেকে ক্রমশ বহু দূরে সরে গেছে। কবি জন্ম জন্মান্তরের প্রকৃতি যেন এই কবির স্মৃতিতে জেগে আছে। তাই কবির মনও যেন নিঃসঙ্গ ডিঙির মতোই আকাশের তলে কাঁদছে। তাহলে যে ঝাঁচড়া ফোঁপড়া ডিঙিটা, ছোট নৌকাটা এখনো অনেক দুঃখ কষ্ট নিয়ে ভাসছে ওই ধানসিঁড়ি, এই জলসিঁড়িটির যে নদী, সেই নদীর জলে, একইভাবে কবির যে মন, সেই মন কবির জীবন থেকেও কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যেগুলো ঝরে গেছে, হারিয়ে গেছে। পাড়াগার রোদ, শঙ্খচিল, শালিকের রব, সেগুলো ঝরে গেছে। ফলে কবির মন এখন নিঃসঙ্গ, তাই তো? ফলে কবির মনও যেন ওই ডিঙিটির মতো, নিঃসঙ্গ ডিঙির মতোই আকাশের তলে কেঁদে কেঁদে যেন ভেসে বেড়াচ্ছে, তাই তো? আরেকটা কথা আমরা ব্যাখ্যা করতে পারি যে রৌদ্রে ভেজা বেদনার্ত যে দুপুরবেলা, রৌদ্রে ভেজা বেদনার্ত যে দুপুরবেলা, সেই দুপুরবেলা আকাশের নিচে যেন কেঁদে ফেলেছে। অর্থাৎ এই কবিতার মধ্যে দিয়ে আমরা এটাই বলতে পারি যে কবি পাড়াগার দুপুরবেলাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছেন বা ভালোবাসেন, এই কথাটা কিন্তু আমরা বলতে পারি। কবি পাড়াগার দুপুরবেলাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন। ঠিক আছে? এই মোটামুটি কবিতা। এটাকে ব্যাখ্যা নিজের মতো করে বিভিন্নভাবে করা যায়। আমি আমার মতো একটা ব্যাখ্যা করেছি, তোমরা নিজের মতো করে ব্যাখ্যা করো। যে কথাটা, যে প্রশ্নগুলোতে একটু খেয়াল রাখতে হবে, তোমরা অবশ্যই সরলার্থটা একটু লিখবে। সরলার্থ খুব সহজ, যেগুলো বললাম এগুলোকেই যদি খাতায় লেখো তাহলেই সরলার্থ হয়ে যায়। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে পাড়াগার দুঃখ ভালোবাসি কবিতাটায় জীবনানন্দ দাশের কবি মানসিকতার পরিচয় দাও।
এর একটা প্রশ্ন হয়। জীবনানন্দ দাশের কবি মানসিকতার পরিচয়। আর একটা হচ্ছে যে প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে এই কবিতায়, পারাগার দ্বীপ্রহর ভালোবাসি কবিতায় প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো, এটা একটা প্রশ্ন হয়। আর একটা প্রশ্ন হয়, পারাগার দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? কবি পারাগার দ্বীপ্রহরকে এত বেশি ভালোবাসেন কেন, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে, ওই কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কবির এমন মনে হওয়ার কারণ কি, এর একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, কোন গল্প, কি কাহিনী, কি স্বপ্ন বাঁধিয়াছে ঘর, তাৎপর্য লেখো, আমি বলে দিয়েছি, এর একটা প্রশ্ন। আচ্ছা, তাহাদের কাছে যেন এই জন্মে নয়, কাহাদের কাছে নিশ্চয়ই বুঝতে পারছো, জন্ম জন্মান্তর ধরে কথা শিখেছে, প্রান্তর অর্থাৎ প্রান্তরের সংকোচিল, এটা প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো, এটা একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আচ্ছা, হলুদ পাতার মতো সরে যায়, এটা উক্তিটির মাধ্যমে কি বোঝানো হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর নুয়ে আছে বহুদিন ছন্দহীন, কে নুয়ে আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরলার্থটা তোমরা অবশ্যই লিখবে। আর একটা প্রশ্ন হচ্ছে, কোনোদিন এদিকে আসিবে না আর, এটা আমি আলোচনা করে দিয়েছি যে কে আর কোনোদিন এদিকে আসবে না, তাই তো? ওই যে ছোট ডিঙিটা যেটা জলসেইটি নদীতে ভাসছিল, এই জলের সঙ্গে বাঁধা ছিল, সেই ডিঙির মালিক আর কোনোদিন এদিকে আসবে না, কেন এরকম, এই উক্তিটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে, এটা আলোচনা করো। এটা আমি এখন যে প্রশ্নটা, আমি দুটো প্রশ্ন আলোচনা করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এই যে হলুদ পাতার মতো সরে যায় এই প্রশ্নটা, আর আমি করে দেবো কবি মানসিকতার পরিচয়। এটা না কি না, কবিতার জীবনে ফেলে আসা স্মৃতিচারণা করতে গিয়ে, স্মৃতিচারণা করেছেন এই কবিতায়, অবশ্যই সেটা দ্বীপ্রহরকে কেন্দ্র করে এবং আমাদের যে গ্রাম বাংলার যে প্রকৃতি, সেই প্রকৃতিকে কেন্দ্র করে কবি পারাগার দ্বীপ্রহরকে ভালোবাসেন। আর সে কথা বলেই দ্বীপ্রহরের রোদের কথা তিনি বলেছেন, দুপুরবেলার রোদের কথা তিনি বলেছেন, যা তাকে প্রতি মুহূর্তে আলোড়িত করে। এবং কবির মনে যেন এই দুপুরবেলার রোদের স্মৃতি এখনো জল জল করছে। নকশা পেরে মেয়েটির কথা আজ কবির স্মৃতিতে জেগে উঠেছে। নকশা পেরে মানে হচ্ছে নকশা পাড় যুক্ত যে শাড়ি, সেই শাড়ি পরা মেয়েটির কথা ভেসে উঠেছে। আজ সে বাস্তবে সামনে নেই, সেই যে মেয়েটি, নকশা পেরে শাড়ি পরা মেয়েটি, সেই মেয়েটি কবির আজকে সামনে নেই। স্মৃতি কমে ঝরে ঝরে যায় কালের গতিতে, ঠিক আছে? স্মৃতি ক্রমশ ঝরে যায়, তাই তো? আমরা অতীতের সব কথা কিন্তু মনে রাখতে পারি না, আমাদের স্মৃতি থেকে সেগুলো ক্রমশ সরে যায়, ছড়ে যায়। তা কি হয়েছে না, স্মৃতি কমে ঝরে যায় কালের গতিতে। গাছের পাতা শুকনো হলে যেরকম বোটাতে খসে পড়ে, বৃন্দ থেকে খসে পড়ে, একইভাবে আমাদের স্মৃতিও, আমাদের যে মন, সেখান থেকে ঝরে যায়, সরে যায়। রোদের ভিতর হলুদ পাতা যেমন সরে সরে যায়, তেমনি মনের আকাশ থেকেও মেয়েটির স্মৃতি ক্রমে দূরে দূরে সরে যায়, তাই তো? তাহলে রোদের ভিতর হলুদ পাতা যেমন সরে সরে যায়, একইভাবে মনের আকাশ থেকেও মেয়েটির স্মৃতিও সরে যায়। এই বিষণ্ণতার কাহিনী এর মধ্যে দিয়ে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? আর একটা প্রশ্ন, যে কেঁদে কেঁদে ভাসিতেছে, কে কাঁদছে না, ওই যে রৌদ্রে ভেজা বেদনার গন্ধ কাঁদছে আকাশের তলে, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আমি যেটা বললাম আলোচনা করবো, সেটা হচ্ছে কবি মানসিকতা, এটাই শেষ প্রশ্ন। সেটা হচ্ছে যে এই যে কবি মানসিকতার আমরা কথা বলছি এখানে, হ্যাঁ না, জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের একজন, মানে বাংলা সাহিত্যের পল্লী প্রকৃতি বিষয়ক যে কবিতা লেখা হয়েছে পারাগা নিয়ে, বঙ্গ প্রকৃতি রূপতন্ময় কবি হচ্ছেন জীবনানন্দ দাশ। রূপসী বাংলা কাব্যের প্রত্যেকটি কবিতায়, হ্যাঁ, এই জন্মভূমির প্রতি তার গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে। বাংলার মাঠ ঘাট নদী নালা সবকিছুই তার কবিতায় সজীব হয়ে উঠেছে। তিনি অত্যন্ত নিবিড়ভাবে দেখেছেন গ্রাম বাংলার প্রকৃতিকে, এবং নিসর্গ প্রকৃতি অত্যন্ত সুন্দরভাবে ধরা পড়েছে। সাধারণভাবে
জীবনে ফেলে আসা দিনগুলো স্মৃতি কবির মনকে আলোড়িত করেছে, কবির মনে ভেসে উঠেছে। গ্রামীণ দুপুরের ক্লান্ত রোদ্দুর কবির মনে এখনো উজ্জ্বল, এখনো জল জল করছে। সেই রোদের গন্ধে কত স্বপ্নময় কাহিনী লুকিয়ে আছে, তা কেউ জানে না, জানে কেবল, কবি বলেছেন, জানে কেবল কবি জানেন, আর প্রান্তর জানে, আর জানে প্রান্তরের সংকোচিল। শুষ্ক পাতা যেমন সরে যায় তেমন ভাবেই সরে যায় শালিকের স্বর, নকশা পেরে শাড়ি পরিহিতা মেয়েটি যে রোদের ভিতর ছিল সেও। তাই তো? ঠিক একইভাবে ওরাও এই কবি স্মৃতি থেকে সরে গেছে। জীবনের যে রুক্ষ বলতে পারি অবস্থা, রুক্ষ একটা গদ্যকে যেন কবি কল্পনার স্পর্শে ছন্দময় করে তুলেছেন। জীবনের রুক্ষ গদ্যকে যেন কবি কল্পনার স্পর্শে পদ্যে একটা ছন্দময় কাব্যিক প্রকাশ ঘটিয়েছেন এই কবিতায়। কবি চেতনার কোমল স্পর্শে বুনো চালতার ছন্দহীন যে শাখা তার অবস্থিতির কথা আমরা জানতে পারি, এবং চালতা গাছের যে মুখটা, চালতা গাছের যে ছায়াটা পড়েছে জলে, এই জলসিঁড়ির জলে, সেই জলসিঁড়ির জলে যে ছায়াটি পড়েছে, কবি কবিত্ব শক্তি এখানে কবি দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে জলে তার মুখখানা দেখা যায়। এখানে এই বুনো চালতা গাছটার যে মুখ যেন ওই জলে দেখা যাচ্ছে। রোদের বুকে ভিজে বেদনার গন্ধ কেবল কবি অনুভব করতে পারেন, তাই তো? রোদের বুকে ভিজে বেদনার গন্ধ, তাই তো? এই যে কবি এত বিষণ্ণতা, কবি স্মৃতি থেকে সরে যাওয়া, কবি স্মৃতিগুলো হারিয়ে যাওয়া, এই যে বেদনাটা, তা আমরাও কিন্তু বুঝতে পারি এই কবিতাটা পাঠ করে। আলোচ্য কবিতায় আমরা এইভাবেই কবির মানসিকতাটাকে ধরতে পারি। ঠিক আছে? খুব সুন্দরভাবে লেখা যায়। তবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সরলার্থটা ভালো করে তোমাদের করতে হবে। আর যে প্রশ্নগুলো গন্ধ লেগে আছে স্বপনের, এই প্রশ্নটা আলোচনা করেছি। কেঁদে কেঁদে ভাসি দিয়েছে জলে, এই প্রশ্নটা। স্বপ্নে যে বেদনা আছে এই প্রশ্নটা, স্বপ্নে যে বেদনা আছে এই প্রশ্নটা একটু বললে হয়। কারণ স্বপ্ন হচ্ছে কি বলতো, স্বপ্ন কোনগুলোকে বলে না, স্বপ্নে সবসময় কি হয় না, আমাদের অবচেতন মনে যেগুলো থাকে, অবচেতন মনের যে আকাঙ্ক্ষা বা ইচ্ছাগুলো স্বপ্নে প্রকাশিত হয়। তাই স্বপ্নকে ঘিরে মানুষের এক একটা বেদনার অনুভূতি কাজ করে, তাই তো? এবং অধিকাংশ ক্ষেত্রেই বাস্তবায়িত না হওয়ার যন্ত্রণা স্বপ্নে থাকে, বাস্তবায়িত না, আমরা যেটা ভেবেছি সেটা বাস্তবায়িত হয়নি, করতে পারেনি, তার যন্ত্রণাটা থাকে। কবি জীবনানন্দ দাশের পারাগার দুপুর ভালোবাসি কবিতায় শৈশব অতিবাহিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলায়। কবির মনে শৈশবের দিনগুলির স্মৃতি এখনো উজ্জ্বল। গ্রাম বাংলার প্রতি নিবিড় টান এখানে আছে। আর গ্রাম বাংলার জলসিঁড়ি নদী, শঙ্খচিল, হিজল, চালতার বুনো গন্ধ, ছোট ডিঙি সবই কবির জীবনে রোদের গন্ধ মাখা শুকনো হলুদ পাতার মতোই সরে যায়। তাই কবি স্বপ্নে তার এই স্মৃতি দ্বারা যে মণ্ডিত যে বেদনা সেটাকে অনুভব করেন। তাই এখানে বলা হয়েছে স্বপ্নে যে বেদনা আছে, তাই তো? মানে এই গ্রাম বাংলার প্রকৃতির যে সমস্ত কথাগুলো, কাহিনীগুলো, সেই স্বপ্নগুলোর কথা বলা হচ্ছে। এই মোটামুটি প্রশ্ন। প্রকৃতির কি চিত্র ফুটে উঠেছে এটা তোমরা পারবে লিখতে, কোনো অসুবিধা নেই। এই মোটামুটি প্রশ্ন, এগুলো দেখলেই হবে। স্কুল খুললে এ বিষয়ে আরও আলোচনা করা যাবে, একটা ক্লাসে আলোচনা করে দেব, কোনো অসুবিধা নেই। তোমরা একটা সরলার্থ নিজের মতো করে লেখো, আর যে প্রশ্নগুলো তোমাদের হাতে কলমেতে আছে সেগুলো একটু দেখো, তাহলেই হবে। ঠিক আছে? আজকে এই পর্যন্ত। সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে, আর মন দিয়ে পড়াশোনা করে যাও। ঠিক আছে? ধন্যবাদ সকলকে।